অনেকটা জোর করে মামা এই নতুন শহরে নিয়ে এলো। সামনে বরের জায়গায় জেলের কয়েদি দাঁড়িয়ে আছেন, যার সাথে এখন বিয়ে করতে যাচ্ছি। তাও আবার হাতে শিকল পরা, চেহারাটুকুও দেখা হয়নি তার। ঘন্টা দুয়েক আগে ট্রেন থেকে নেমে দাঁড়ালাম সবে মাত্র। শরীর থামলেও মাথায় এখনও চলমান ট্রেনে ঝাঁকুনি দিচ্ছে। চারিদিকে হইচই, মানুষের ধাক্কায় ব্যাগ হাতে কখনো সামনে এগুচ্ছি তো আবার কখনো দুকদম পিছে। পাশে দাঁড়ানো মামা ভিড়ের মধ্যেও কড়া চোখে চেয়ে আছে। কিসের এত রাগ বুঝি না আমার উপর। সিলেট থেকে চট্টগ্রাম এসেছে ইলিয়া তার মামার সাথে, তবে সে এখনও জানে না কেন তাড়াহুড়ো করে তাকে ঘর থেকে এত দূর নিয়ে এসেছে। রেল স্টেশন থেকে ইলিয়াকে তার মামা হাবিবুল নিয়ে এলো এক বিশাল ঘরে, যে ঘরে একে এক বড় গাড়ি থেকে ইলিয়ার হলো এত বড় ঘর। বাব্বা, মামা ভালোই চাল ছেলেছে। ইলিয়া মনে মনে 101 গালি দিল তার মামাকে। ড্রয়িং রুমে বসে অপেক্ষারত মামা ভাগ্নে দুজনে। ইলিয়া ঘরের ইন্টেরিয়র ডিজাইন, শোপিস আর দামি আসবাবপত্রগুলো চোখ দিয়ে পর্যবেক্ষণ করছে আর ভাবছে, বড়লোকের বিরাট কারবার। এত বড় বসার ঘরে তো আমরা পুরো পরিবার অনায়াসে এঁটে যেতাম। তখনই উপর থেকে নেমে এলো 56 থেকে 60-এর মাঝামাঝি বয়সের জনাব মুকাররম আর তার মা জনাবা সায়রা বেগম, যিনি বিদ্যা হলে যথেষ্ট শক্ত গঠনের অধিকারী। জনাব মুকাররম তাদের কাছে এসে বলল, তো হাবিবুল মিয়া, কোনো কষ্ট হয়নি তো ঠিকানা পেতে? হাবিবুল একেবারে গদগদ মুখে লম্বা হাসি টেনে বলল, না সাহেব, কি যে বলেন, আপনাদের ঠিকানা দেখি আন্দার বাই কানো সিনে। এই কথা বলে একটা হাসি দিল দাঁতে কেলে। কিন্তু জনাব মুকাররম এত আকর্ষিত হয়নি তার কথায়, সেটা বুঝে আবার সুপ্রিম হেরে গেল হাবিবুল। জনাব মুকাররম এলিয়াকে দেখে বললেন, তুমি কি এলিয়া? ইলিয়া সালামের সাথে হাঁ বোধক উত্তর দিল। সায়রা বেগম ইলিয়াকে ভালো করে দেখছে আর ভাবছে, কি অদ্ভুত মেয়ে, নিজেকে কালো বোরকায় এমনভাবে ডেকে রেখেছে, তাও আবার এই অসহ্য গরমে। ইলিয়া যে লক্ষ্য করে সায়রা বেগম বলল, শোনো মেয়ে, তুমি ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তিনি একজন মহিলা স্টাফকে ডেকে বললেন, মেয়েটিকে রুম দেখিয়ে দাও, তার শীঘ্রই ওদের খাবারের ব্যবস্থা করো। ইলিয়া ফ্রেশ হয়ে রুমে বসলো। ওর খুব ইচ্ছে করছিল একটা লম্বা ঘুম দিতে, কিন্তু এখনও বুঝতে পারছে না এই ঘরের অবস্থানটা কি। অন্যদিকে আলোচনা চলছে। একটি রুমে দাঁড়িয়ে আছে জনাব মুকাররম এবং তার মা। তাকে প্রশ্ন করছেন, মুকাররম, তুমি কি নিশ্চিত এই মেয়েটি কাজটার জন্য যোগ্য? মুকাররম জানলার বাইরে তাকে উত্তর দিল, মা, আমি ভেবে চিন্তে কাজটা করতে যাচ্ছি, বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিব। যে নিজেকে শুদ্ধ করে সেই সফলতায় হয়, আর এইবার আমি কোনো ভুল করতে চাই না। সায়রা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক বলেছ, আমিও আশাবাদী। কিন্তু মুকাররম তার মাকে থামিয়ে বলল, আপনি ভাববেন না, আমি সব পরিকল্পনা করেছি, তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। ইলিয়া অবাক হয়ে বসে আছে, হাতে তার একটা বিয়ের শাড়ি। একজন গৃহকর্মী এসে একটু আগে বলে গেল শাড়িটা পরে দ্রুত নিচে নামতে। কি আশ্চর্য, শাড়ি পরে কাজ করব কিভাবে? আর অন্যরা তো এই ধরনের কিছু পড়েনি। ইলিয়া চিন্তার গাড়ি আর ভাটতে না দিয়ে তৈরি হয়ে নিচে নেমে গেল। নিচে নামতে সায়রা বেগম তাকে ভালো করে দেখলো, কারণ এতক্ষণ ইলিয়ার কিছুই সে বোরকার জন্য দেখতে পায়নি। জনাব মুকাররম তড়িঘড়ি করে বলল, চলুন মা, দেরি হয়ে যাচ্ছে। হাবিবুলও ইলিয়াকে ইশারায় বের হতে বলল। ইলিয়া মাঝখানে বলে উঠল, এইভাবে বাইরে যেতে হবে? মানে আমি বোরকাটা যদি পরে? হাবিবুল চোখ রাঙিয়ে কিছু বলতে চাইলে তার আগে সায়রা বেগম পেছন ফিরে জবাব দিলেন, স্টাফকে বলছি নিয়ে আসতে, আমরা গাড়িতে অপেক্ষা করছি, তুমি দ্রুত এসো। সায়রা ঘরের বাইরে যেতে যেতে ভাবল, কি অদ্ভুত, তাহলে এত সাজসজ্জার কি আর মানে হলো? সবই তো বেঁচে গেল। গাড়ি গিয়ে থামলো। সার্জনে গাড়ি থেকে নেমে তাদের ঠিকানার দিকে তাকালো। উপস্থিতদের মাঝে দুইজন খুব আশ্চর্য হলো জায়গাটা দেখে, হাবিবুল এবং ইলিয়া, কারণ এদেরকে কোর্ট বিল্ডিংয়ে আনা হয়েছে। হাবিবুলের যদি কিচ্ছু যায় আসে না এসব নিয়ে, তারপরও কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেলল। জনাব মুকাররম উত্তরে বলল, সব বুঝতে পারবেন, একটু অপেক্ষা করুন। ইলিয়ার বুক বেশ দরফর করছে, সে চিন্তায় মগ্ন। আর যাই হোক, আজ বড় কিছু একটা হতে চলেছে জীবনে। হাবিবুলের প্রতি 2 পয়সার বিশ্বাস নেই তার। ইলিয়া মনে মনে ভাবছে, মামা বেটা বেছে দিবে না তো আমায়? আগের যুগে দাসী কিনতেন মানুষ, আমাকেও এরা। ইলিয়ার ভাবনায় ছেদ ঘটালো উকিল সাহেব। জনাব মুকাররমকে উদ্দেশ্য করে উকিল সাহেব বললেন, স্যার, আপনারা 5 মিনিট অপেক্ষা করুন, ওনারা আসছেন।
তবে হাতে সময় খুব কম, কাজটা কিন্তু আগে শেষ করে নেবেন, তারপর অন্য কথাবার্তা বলবেন। মুকাররম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে। ইলিয়ে রুমে বসে জল্পনা কল্পনা নিয়ে ব্যস্ত। ঠিক তখন কোর্টরুমের শব্দ বাড়ি হয়ে এলো, অনেক লোকের আনাগোনার আওয়াজ। চোখ তুলে তাকানোর পরে নজরে এলো হাতে বেড়িওয়ালা একটা লোক, দুপাশে পুলিশ দাঁড়িয়ে আছে। তার লোকটার মুখের দিকে তাকানোর আগেই উকিল সাহেব তড়িঘড়ি করে বলে উঠলেন, কাজী সাহেবও চলে এসেছেন, তাহলে আগে ওনার কাজটা শুরু করে দিক, হাতে সময় খুব কম। ইলিয়ার গা শিউরে উঠল। প্রথমে কিছুই বুঝতে পারেনি ঘটনা কি, তারপর কাজীর কথা কানে বাড়ি খেলো। এবার কেমন যেন সন্দেহ হচ্ছে কিছু একটা। লোকটাকে পুরোপুরি দেখছেন আসে। জনাব মুকাররম কাজী সাহেবকে বললেন, ঠিক আছে, তাহলে বিয়ে পড়ানো শুরু করেন। আচমকা যেন বিজলি চমকে উঠল। ইলিয়া চোখ তুলে তাকালো এবং বর্ষা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, 1 মিনিট, কি বলছেন আপনারা? বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? উকিল বলল, আপনার বিয়ে। ইলিয়া সোজা বের হয়ে যাচ্ছিল রুম থেকে, ঠিক দরজায় তখনই হাবিবুল তার হাত ধরে ফেলা। শীত দীর্ঘতার সাথে চোখ রাঙিয়ে বলি, ইলিয়া, যেটা বলছি চুপচাপ সেটা কর, কোনো আওয়াজ শুনতে চাই না। ইলিয়ার আগের সাথে জটকা দিয়ে হাত সরিয়ে নিল। হাবিবুল দাঁতে দাঁত চেপে বলল, কথা শোন বলছি, আমি এখানে এক মুহূর্তও থাকবো না। আর এটা কার সাথে বিয়ে দিতে চাইছেন আমাকে? জানি না, চিনি না, এখনো চেহারা অবধি দেখিনি, তবে হাতের মোটা শিকল ঠিকই চোখে পড়েছে আমার। এই উদ্দেশ্য ছিল? পাত্র খুঁজে পেলেন? তবে তুই ভুল বুঝছিস। ইলিয়া জিজ্ঞেস করলো, তাহলে বলুন এখানে পাত্রকে? হাবিবুল ঢুক গিলল, তোকে সব খুলে বলবো, কিন্তু এখন সময় খুব কম। কখন বলবেন? বিয়ে শেষে। পাত্রের খোঁজ খবর মানুষ বিয়ে শেষে নেয়, সেটা আজ জানলাম। আর একটা কথাও না উকিল সাহেব, যা যা বলছে মেনে নিয়ে ব্যাপারটা দ্রুত শেষ করো। আগে বলুন, পাত্র কি কয়েদিটা? হাবিবুল ফিসফিসিয়ে বলল, আস্তে কথা বলো। ইলিয়া প্রশ্ন অটল রইল। হাবিবুল স্বীকার করতে ইলিয়া রুম থেকে গট গট করে বাইরে চলে গেল। না, এভাবে হয় না। বললেই কি হলো নাকি? বিয়ে কি কোনো ছেলে খেলা যে চাইলে 2, 4, 5, 10টা করে নেওয়া যায়? আর একটা মেয়ের ইচ্ছের বিরুদ্ধে ইসলামের কখনো বিয়ে হয় না। কথাগুলো বলতে বলতে ইলিয়া হাঁটছে তো হাঁটছে, আশেপাশের কিছুই খেয়াল নেই। এমন সময় পেছন থেকে কেউ তার নাম ধরে ডেকে উঠল। ফিরে দেখলো জনাব মুকাররম আর পাশে আছে হাবিবুল। জনাব মুকাররম ইলিয়াকে হাত দেখিয়ে থামার ইশারা করলেন, তারপর তার কাছে গিয়ে বললেন, শোনো মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। জানি তোমার সাথে আগেই সবটা বলে নেওয়া উচিত ছিল, তবে আমি কারো উপর বিশ্বাস রেখেছিলাম, তাই আমার ভুল হয়ে গেছে। কথাটা বলে হাবিবুলের দিকে কড়া দৃষ্টিতে তাকালেন মুকাররম, তারপর আবার বলতে লাগলেন, চলো আমার সাথে, আমি তোমাকে সব বলবো, শুধু এইটুকু বিশ্বাস রাখো, আমি তোমাকে ঠকাবো না। ইলি অশ্রুসিক্ত চোখে মুকাররমের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, শুনবো আমি, তবে আপনিও জেনে রাখবেন কেন আমি আপনাকে বিশ্বাস করছি। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না। ইলিয়ার কথা শুনে মুকাররম খুশি হলো। সে ঠিক মেয়ে নির্বাচন করেছে পুত্রবধূ হিসাবে। তারপর বলল, ধন্যবাদ আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। কোর্টের রুমে পুনরায় ফিরে গিয়ে ইলিয়া কবুল বলার সাথে কাগজে স্বাক্ষর করে মেনে নিল জীবনের নতুন অধ্যায়। মুকাররমের বলা প্রতিটা কথা তার মাথায় ঘুরছে। সে জানে না আদৌ কি সহজ হবে তার ভবিষ্যৎ। ইলিয়া শুধু যেন একবার তাকালো ফাঁসে, তাও আর চোখে অদ্ভুত ভয় কাজ করছিল। একজন জেলের কয়েদি তার স্বামী, সেটা ভাবতেও ভয় লাগছে। তবে মুকাররম তাকে আশ্বস্ত করেছে সে পাশে থাকবে সব সময়, ভয় নেই। বিয়ের কাজ শেষ হবার পর পুনরায় তারা 4 জন বাড়ি ফিরে গেল। ইলিয়া বাড়ি ফিরে দেখলো এতক্ষণ পুরো বাড়ি পাকা ছিল, কিন্তু এখন অনেক সদস্য দেখা যাচ্ছে পরিবারের। জনাব মুকাররম ঘরের দরজায় দাঁড়িয়ে ডাকলো কিছু নাম ধরে, সোয়া, মিঠি, কোথায় তোমরা? আরে নতুন বউ এসেছে, তোমরা স্বাগত জানাবে না? পরক্ষণে সোয়ার মিঠি হাতে ফুল নিয়ে এসে ইলিয়াকে প্রবেশ করতে বলল আর তাদের হাতে থাকা ফুলগুলো দিয়ে শুভেচ্ছা জানালো। তারা ইলিয়ার বোরকা খুলে রেখে নিজের পরিচয় দিয়ে বলল, বাহ, মাশাআল্লাহ, ভাইয়া তো বেশ সুন্দর বউ পেয়েছে, আপনাকে শাড়িটাতে বেশ মানিয়েছে। ইলিয়া একটি নিচু স্বরে বলল, ধন্যবাদ ভাবি। মিঠি হেসে বলল, আপনি আমাদের ভাবি, যদিও আমি এই ঘরে আগে এসেছি, তবে আমি আপনার দেব রানী। ইলিয়া একটু অবাক মনে মনে বলল, এ কোন বুইড়ার সাথে বিয়ে হলো গো? আমি তো আত্মবিশ্বাস দেখাতে গিয়ে চেহারাও দেখলাম না তার। কপালে কি আছে কে জানে, নাকি একটু পর বাচ্চা কাচ্ছ বের হয়ে আসবে বেটা। সবাই মিশল। খেপে আছেন মিসেস জেসমিন, তিনি হলেন ইলিয়ার শাশুড়ি মা। তবে জেসমিন এই বিয়ে মানতেই রাজি নয়। মুকাররম ঘরে ফেরার আগে ফোন করে ইলিয়ার ব্যাপারে জানিয়েছিল, বলেছিল ঘরের সবাই যেন উপস্থিত থাকে।
জেসমিন চোখে মুখে রাগ নিয়ে এগিয়ে এসে মুকাররমকে বলল, আপনি কিভাবে করলেন কাজটি? আমাকে একবারও না জানিয়ে বেনিয়ামিন এর বিয়ে করিয়ে দিলেন। মুকাররম আগ্রহ করে বলল, কারণ আমি জানি তোমাকে বললে কি হতো। মানে তুমি কখনো বিয়ে হতেই দিতে না, কিংবা এই বিয়েটাও ভেঙে দিতে। জেসমিন রেগে আরও কিছু বলতে যাবে, তার আগে সায়রা বেগম ইলিয়াকে নিয়ে এসে জেসমিনের সাথে পরিচয় করিয়ে দেন। জেসমিন আর যাই হোক শাশুড়িকে ভয় পায়। সায়রা বেগম জেসমিনের দিকে কঠিন চোখ কিন্তু মুখে হাসির রেখা টেনে তাকিয়ে বলেন, ইলিয়াকে আমি পছন্দ করেছি, বিয়েটাও আমার মতো নিয়ে হয়েছে। জেসমিন, তুমি কিছু বলতে চাইছো? জেসমিন আহত সুরে বলল, না না, আমি কি বলবো যেখানে আপনি আছেন। তবে আমাকে ব্যাপারটা আগে জানালে কি হতো না? আগে আর পরে জেনে কি করবে? পরিস্থিতি এখন ভিন্ন, আশা করি বাকিটা আমাদের সবার জানা আছে। সায়রা বেগম মিঠিকে ডেকে বললেন, ছোট বউ, নতুন বৌমাকে তার ঘরে নিয়ে যাও, আর ঘরের নিয়ম কানুন জানিয়ে দাও যতটা দরকার। ঠিক আছে দাদিমা। মিঠি ইলিয়াকে সাথে করে নিয়ে দোতলার একটি ঘরে ঢুকলো আর বলতে লাগলো, ভাবি, এটা তোমার রুম। যদিও বিয়ের রাত থেকে সবাই স্বামীর রুমে থাকে, তবে এটা ভাইয়ার না, কেবল তোমার রুম। ইলিয়া এবার ভালো করে রুমটা দেখছিল। তখন মিঠি আবার বলল, ভাবি, তোমার নিশ্চয় মন খারাপ, তাই না? তুমি তো জানোই ভাইয়া এখন নেই। ইলিয়া ভাবলো, মন খারাপ না চাই, আমার তো নেই ভেবেই নাচতে ইচ্ছে করছে। তবে শুনেছি ভাইয়ার কিছুদিনের মধ্যেই বেল হবে, তোমার আর একা থাকতে হবে না। ইলিয়ার খুশি মুখটা যেন চুপসে গেল কথাটা শুনে। ও হ্যাঁ, আরেকটা কথা, এই ঘরের নিয়ম সবাই একসাথে ব্রেকফাস্ট করেন, কারণ দিনের অন্য সময় যেহেতু সবার কাজ থাকে, তাই সকালে অবশ্যই তাড়াতাড়ি উঠে টেবিলে হাজির হতে হবে। এরপর যা ইচ্ছা তা করতে পারো, এমনকি চাইলে সারাদিন ঘুমাতেও পারো। মিঠি সব কিছু দেখিয়ে দিয়ে চলে গেল। তারপর ইলিয়া ফ্রেশ হয়ে নামাজ সেরে একা একা ঘরটা দেখছে আর ভাবছে, রুমটা তো যথেষ্ট বড় আমার জন্য। অন্তু আর রিশপিও যদি এখানে থাকতো, বাহ, কি সুন্দর একটা জানালা, একেবারে বিছানার পাশে। শুয়ে বেশ আমরা তিন ভাই বোন ইচ্ছে মতো বৃষ্টি দেখতে পারতাম, কতই না মজা হতো। ইলিয়াস চোখে পানি চলে এলো নিজের পরিবারের কথা ভেবে। আজ কতই না অসহায় সে, তার মামাও বিদায় নিয়ে চলে গেছে। জানালায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে যখন মুক্ত বাতাস অনুভব করছিল, হঠাৎ চোখে বেশে ওই হাতে বেরিয়ে পড়ানো লোকটার প্রতিচ্ছবি। মুহূর্তে চোখ খুলে ফেলল ইলিয়া। এটা কার কথা ভাবলাম আমি? এই আমার ভাগ্যটা কার সাথে জুড়ে গেল? যদিও তার বাবা বলেছে সে নাকি ভালো মানুষ, যা ঘটেছে কেবল একটা দুর্ঘটনা, কিন্তু তারপরও। সায়রা বেগম মুকাররমকে ডেকে বললেন, ইলিয়া কি সব জানে এখন? না মা, যতটা বলা দরকার শুধু তাই বলেছে, বাকিটা ওর নিজেরই খুঁজে নিতে হবে। আমি তো ভয় পেয়েছিলাম মেয়েটা যখন বের হয়ে চলে গেল। মুকাররম বললেন, আমিও। ওই লোকটাকে বলেছিলাম মেয়েটা রাজি হলে নিয়ে আসতে, কিন্তু সে তাকে কিছুই জানালো না। সায়রা বেগম চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, এমন লোভী একটা লোকের ভাগ্নিকে আসলেই কি বিশ্বাস করা যায়? হাবিবুল যেমনই হোক, কিন্তু ইলিয়া তেমন নয়। আমি অনেক সময় নিয়ে এই ব্যাপারে, মা, আপনি আমার কাছে বিশ্বাস রাখতে পারেন। আশা করি তুমি যেমন চাও তেমনটাই হবে। ইলিয়া আপন মনে ভাবছি, কি একটা লজ্জার বিষয়, তার কোনোভাবে মনে পড়ছে না লোকটার নাম কে ছিল। ওই সময় যে অন্যমনস্ক ছিল। পরিবারের কথা ভাবতে ভাবতেই বিয়েটা হয়ে গেছে। তারপরও লুবি মামার দিকে তাকিয়ে আর কিছু কানে গেল না। কিন্তু এখন কেউ জিজ্ঞেস করলে আমি কার কি লাগি সেটাও তো বলতে পারবে না। সে আসলে একটা গাদা আমি। দরজা থেকে আওয়াজ আসলো, গাদা না গাদি। ইলিয়া ফিরে দেখলো সোহা এসেছে, পাশে একজন মেয়েডও আছে। সোহা বলল, দাদিমা তোমার প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন, আর কিছু দরকার হলে ঘরের স্টাফ দুজনকে বলে দিও। গুড নাইট বলে চলে গেল তারা। ইলিয়া উল্টো পাল্টে প্যাকেটগুলো দেখছে। বেশ কয়েক জোড়া পোশাক আছে প্যাকেটে, সাথে নিত্য ব্যবহারের সামগ্রী। ইলিয়ার মন জ্বলছে ফেলে আশা, মা ভাইয়ের বোনের জন্য হুট করে বিয়ে হয়ে গেছে, সেই কথা কি তারা জানে? মামা নিশ্চয়ই বলবে। কিন্তু সকালে ঘুম ভাঙতে ইলিয়া চমকে ওঠে। হঠাৎ ঘুমের ঘরে সব অচেনা লেগে উঠল। গতকালের কথা ভুলেই গিয়েছিল। সময় দেখে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গেল। গিয়ে দেখে টেবিলে সবাই আগেই পৌঁছে গেছে। সায়রা বেগম বলল, এসো বৌমা, আজ তোমার প্রথম দিন, তাই কিছু বলবো না, তবে কাল থেকে কিন্তু আরও একটু আগে আসতে হবে। ইলিয়া মাথা নেড়ে হাঁ বোধক উত্তর দিল। উপস্থিত পরিবার সদস্যদের মধ্যে মিসেস জেসমিন একেবারেই খুশি নয় ইলিয়াকে দেখে। জেসমিন ভাবছে, মুকাররম না হয় আমাকে বলেনি, কিন্তু বেনিয়ামিন কি করে কাজটা করলো? আসুক সে, শুধু আসলে বিচার করব।
নাস্তা শেষে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেল। ইলিয়া চাইছিল কারোর সাথে গল্প করে একটু পুরো বাড়িটাতে ঘুরতে। সোহাকে বলতে এসে বলল, সরি ইলিয়া ভাবি, আমার তো অফিসে যেতে হবে, তুমি না হয় বেনিয়ামিন ভাইয়াকে নিয়ে পরে ঘুরতে যেও। উনি আবার কে? না না থাক, আমি ঘরের কোনো মেয়ে মানুষকে নিয়েই যাব। সোহা একটু অবাক হয়ে তারপর বলল, তা তুমি কি দেখি বিয়ে করেছো? ঘর বাড়ি নাকি বিনিময়ে অন্য কিছু নিয়ে? মানে? উত্তর না দিয়ে সোহা হেসে চলে গেল। ইলিয়া প্রথমে না বুঝলো, পরে বুঝতে পেরে কিছুটা কষ্ট পেয়েছে। মিঠি যথেষ্ট মিশুক আছে, তাই এবার মিঠিকে বলল। সে উত্তরে বলল, আমার একটু বাইরে কাজ আছে ভাবি। কোথায় একটু ঘুরবে ভেবেছিল ইলিয়া, কাউকে নিয়ে। যাই হোক, সে একাই বাড়ির আশেপাশে ঘুরতে শুরু করলো। মা ঠিকই বলতেন, বড় ঘরে সব থাকে, শুধু থাকে না তাদের সময়। আর ছোট ঘরের মানুষের আর কিছু থাকুক না থাকুক, হৃদয়ের টানটা থাকে অটুট। তবে ব্যর্থ হয়ে গেলাম, কিন্তু একা একা কী বা দেখব? নতুন জায়গায় যদি পুরাতন মানুষের দেখা না পায়, তাতে কোনো মজা আছে নাকি? পেছন ফিরতেই দেখলো জনাব মুকাররম দাঁড়িয়ে আছেন। ইলিয়া একটু থতমত খেয়ে, মানে ঘরে কোনো কাজ পাচ্ছি না, সবাই নিজের কাজে ব্যস্ত, তাই ভাবলাম একটু ঘুরে দেখি। মুকাররম হাসি মুখে বলল, পরিবারের কথা মনে পড়ছে তাই না? ইলিয়া শান্ত ভঙ্গিতে মাথা তুলে তাকিয়ে রইল। দেখো মা, আমি জানি তোমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। তোমাকে অনেকেই অনেক কিছু বলতে পারে, খারাপ ভালো দুটো মিলিয়েই কিন্তু সংসার। তবে আমি জানি তুমি সব সামলে নেবে। আর এখন থেকে তো আমি আছি তোমার বাবা হয়ে। ইলিয়া হাসি মুখে হাসো চোখ মাথা নাড়ল। বাবা ডাকবে মুকাররমকে ভাবতেই কেমন যেন আপন অনুভব হলো। আচ্ছা বাবা, আপনি কি আমাকে চিনেন? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি, কিন্তু আমার কেন মনে হচ্ছে আপনি আমার ব্যাপারে জানেন। আমি সিলেট গিয়েছিলাম ব্যবসায়িক কাজে, ওখানেই আমি প্রথম তোমাকে দেখেছিলাম। আমি তোমাদের ঘরের অনেকটা কাছেই জনাব মুরাদ আলীর ঘরে ছিলাম 2 দিন। ইলিয়া বলে উঠল, মেম্বার চাচাদের ঘরে? হ্যাঁ, তোমাকে বেশ পরিশ্রমী আর সাহসী মনে হয়েছিল আমার। তাই মুরাদকে জিজ্ঞেস করতে সে বলেছিল, কিভাবে তুমি তোমার ভাই বোনকে আগলে রেখেছ। আর তোমার মা, যিনি মানসিকভাবে অসুস্থ, তাকে তুমিই এত বছর ধরে দেখাশোনা করে রেখেছ। আমি নিজেও দেখেছি তোমার কিছু না থাকা সত্ত্বেও তুমি কিভাবে অন্যদের সাহায্য করেছ। বয়সের সাথে সাথে অনেকটা অভিজ্ঞতাও বেড়েছে মানুষ চেনার। তাছাড়া নিজের ঘরেও বউ বাচ্চা ছেলে মেয়ে সবই আছে, তাই অনেকটা বুঝতে পারি কে কেমন। পরের বার গিয়ে তোমার মামা হাবিবুলকে বলে আমি সব ব্যবস্থা করেছি, যাতে তোমার ভাই বোন এবং তোমার মা কষ্ট না পায় তোমার অনুপস্থিতিতে। কিন্তু এটা তো বিনিময় হয়ে গেল। আপনি কেন এমন করতে গেলেন? সত্যি বলতে আমাদের সব কিছুই ভাগ্যে নির্ধারণ থাকে, তবে সিদ্ধান্তটা আমাদেরই নিতে হয়। আল্লাহ আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন যাতে আমরা সঠিকটা বেছে নিতে পারি। এলি ইতস্তভাবে বলল, কিন্তু আমি কি পারবো? আমার অজানা একটা ভয় কাজ করছে। আমি তো বিন্দুমাত্র জানি না আপনার ছেলে কেমন, এমনকি এখনও তার নামটাও না জানা আমি। ওর নাম বেনিয়ামিন। ইলিয়া শব্দহীনভাবে নামটা একবার আওড়ালো। এবার বুঝতে পারলো সোহা তখন কি বলেছে। মুকাররম আবার বলল, তুমি আস্তে আস্তে সব বুঝতে পারবে, নিজেকে একটু সময় দাও। আর হ্যাঁ, যদি বলো পারবে কি না জানো না, তাহলে শোনো, আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের বাদ দেন না। সে তাই পায় যা সে উপার্জন করে, এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা, এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ। হে আমাদের প্রভু, এবং আমাদের দ্বারা ওই বোঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমিই আমাদের প্রভু, সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো। ইলিয়া কিছুটা দাতস্থ হয়ে বলল, জানি না কতটুকু পারবো এই সম্পর্কের মূল্যায়ন করতে, তবে আমি আপনাকে ভরসা করতে চাই। ইলিয়া, তাকেও ভরসা করতে পারো তুমি? ইলিয়া একটু চুপ হয়ে গেল। কেমন এক অচেনা অনুভূতি হচ্ছে যেটার নাম জানা নেই। বেনিয়ামিন স্বামী হয়েছে ঠিক, তবে কেমন স্বামী সেটা কল্পনায় আনতে অদ্ভুত লাগছে। অন্যদিকে সিলেটে কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ইপসিতা। ইলিয়ার বিয়ের পরই মামা মামির বাড়িতে ঠাঁই হয়েছে তাদের। তবে ইস্ফিতা লক্ষ্য করে দেখেছে তাদের চেয়ে ব্যাপক একটা ব্যবধান তাদের ব্যবহারে। কলেজে যাওয়ার আগে টুকিটাকি কাজে মামিকে সাহায্য করে,
এবং মাকে খাবার খাইয়েছে। ইপ্সিতা অন্তুকে স্কুলে নামিয়ে দিয়ে নিজের পথে হাঁটছে সে। কলেজ একটু দূরে না, তাই সে মাথায় ছাতা ধরে হেঁটে চলেছে আপন মনে। পেছন থেকে আওয়াজ এলো, এক্সকিউজ মি। ইস্পিতা ডাক শুনে আরও দ্রুত হাঁটতে লাগলো। সে জানে তার পেছন পেছন ছেলেটা আসছে, কিন্তু সে এবারও সাড়া দিবে না প্রতিবারের মতোই। কলেজ পৌঁছে গিয়ে দ্রুত শ্বাস নিতে লাগলো ইস্পিতা বান্ধবী শায়েরি কাছে এসে ব্যস্ত হয়ে বলল, এত দেরি করলি যে? সেই কখন থেকে অপেক্ষা করছি। আবার সেই ইস্পিতাকে লক্ষ্য করে বলল, আচ্ছা তুই হাঁপাচ্ছিস কেন? শায়েরি গেটের বাইরে তাকিয়ে প্রতিবারের মতোই কাউকে দেখতে পেল না। কি আজ আবার এলো নাকি? ইস্পিতা মুখে লালা বানিয়ে ঠোঁটে কামড় কেটে হাসে, চোখ মাথা নাড়ল। তা কথা বলেছিলি আজ? জি না। শায়েরি চল তো ক্লাসে। তোর না অনেক কাজ আছে? দুই বান্ধবী মুচকি এসে চলে গেল ক্লাসে। 6 মাস আগে সূত্রপাত হয় এই ঘটনা, যা ইস্পিতের জীবন বারবার কাড়া নাড়ছে। শুরুটা হয় এক বর্ষায়। ইস্পিতা কলেজ যাচ্ছিল। দিনটি ছিল বেশ মেঘলা, একেবারে কালো মেঘের ঘন কাটা। ইস্পিতার আবার বৃষ্টি পছন্দ, তাই ইলিয়ার মানা করা সত্ত্বেও সে ঘর থেকে বের হয়েছিল। সরু রাস্তা, দুপাশে গাছালায় ভরা, ঠান্ডা বাতাসে বইছিল তার এরই মাঝে। হঠাৎ ঝড়ের আগে তুফানি বাতাস এসে সব উলট পালট করে দিল ইস্পিতার। কে ভাববে তা কথা। ইস্পিতা তো বেশ আনন্দ হচ্ছিল। তার মনে হচ্ছিল বাতাসগুলো যেন তাকে ছুঁয়ে দিতে এসেছে দুষ্ট প্রেমিকের মতো। দমকা বাতাসের সাথে একসময় খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। ইস্পিতা ব্যাগ থেকে ছাতা বের করে মেলে ধরার আগে বাতাসের প্রচণ্ড বেগে ছাতা হাত থেকে উড়ে চলে যায় রাস্তার অন্য পাশে। ছাতার পেছন পেছন দৌড়ে যেত গাছগাছালির ভেতর থেকে কারো শব্দ ভেসে আসে। পুরুষ কণ্ঠে কেউ যেন সাহায্য চাইছে বারবার। ইস্পিতার ধন্দে পড়ে গেল। একবার কি দেখে আসবে? না, যদি আবার কোনো ফাঁদ হয়। পরক্ষণে মনে হলো কেউ যদি সত্যি খুব বিপদে পড়ে। যাই হোক, আল্লাহ ভরসা বলে ইস্পিতা দ্রুত এগিয়ে গেল। খুব সতর্কতার সাথে উঁকি মেরে দেখলো দেখা যাচ্ছে না, তবে একটা যুবক আওয়াজ আরও স্পষ্ট শুনতে পেল, কিন্তু তুমুল নজরে পড়ছে না। এবার ইস্পিতা এগিয়ে গিয়ে, কেউ আছেন? সাথে সাথে উত্তর এলো, হেল্প মি প্লিজ। কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। ছেলেটি আবার বলে উঠল, নিচে তাকান। আমি নিচে ফেসে গেছি। ইস্পিতার নিচে তাকাতে দেখতে পেল ছেলেটি কলা গাছে গোড়া ধরে ঝুলছে, আর তার নিচে বড় একটা খাদ। বৃষ্টিতে একেবারে কাদায় মাখামাখি অবস্থা। ইস্পিতা কাছে গিয়ে বলল, অপেক্ষা করুন, আমি দেখি রাস্তায় কেউ আছে কিনা। মানে প্লিজ জলদি করুন, আমার হাত পিছলে যাচ্ছে বারবার, যে কোনো সময় পড়ে যেতে পারি, একটু অপেক্ষা করুন। ইস্পিতা কথাটি বলে দৌড়ে গেল রাস্তায়। এই ঝড়ের মধ্যে কোনো পথচারীকে দেখা যাচ্ছে না, শুধু কিছু বড় গাড়ি আর দ্রুত চলে যাওয়া কার এবং মাইক্রো দেখা যাচ্ছে, যাদের থামানো ইস্পিতার দ্বারা হবে না। তাই সে আবার ফেরত গিয়ে ছেলেটিকে বলল, দেখুন আমি অনেক খুঁজেছি, কিন্তু কাউকে খুঁজে পেলাম না। ছেলেটা খুবই বিরক্ত নিয়ে চেঁচিয়ে বলল, জলদি হাত দিন। কার হাত দিব? এখানে তো কেউ নেই। ছেলেটি পুরোই হতবাক। তবে এখন রাগ দেখানোর সময় না, নিজের অবস্থা বেহাল, তাই গাদাকেও বাপ ডাকতে হচ্ছে। উফ, আর পারছি না, আপনি কি দয়া করে আমার হাতটা নেবেন? ইস্পিতা ইতস্তভাবে বলল, কিন্তু আমি আপনাকে কি করে তুলব? আপনার আমাকে তুলতে হবে না, শুধু হাতটা দিলেই চলবে। ইস্পিতা এই পরিস্থিতিতেও ভাবছিল, একটা পুরুষকে হাত ধরতে দেওয়া কি ঠিক হবে? তার ভাবনায় ছেদ ঘটালো। ছেলেটি ছিটকে দিস পড়ে গেলাম গো বাবা। ইস্পিতা তার আওয়াজ শুনতে আর না ভেবে ছেলেটির দুহাত ধরে টান দিতে শুরু করলো। কিছুক্ষণ টানা হিঁচড়া পর সফল হলো দুজনে। এই বৃষ্টিতে ইস্পিতার ঘাম জড়া অবস্থা ছেলেটিকে তুলে সে নিজে টলমল পায়ে হাঁটছে। এবার ছেলেটি ঝুঁকে নিজের দু হাঁটুতে হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, এমন বোকা মেয়ে আমি আমার জীবনে দেখিনি। আচ্ছা একটু বলুন তো, আপনি কি জন্মগত বোকা, নাকি এমনিতেই ন্যাকামি করছিলেন? হুশ, ঠিক মাথা পাগল মেয়ে কোথাকার। আজ আমি নির্ঘাত পড়ে যেতাম, বাঁচানোর জন্য আপনিই জুটলেন আমার ভাগ্যে। এতক্ষণ নায়াব মানে ছেলেটি ইচ্ছে মতো রাগ জড়ছিল ইস্পিতার উপর। নিজেকে নিয়ে এত ব্যস্ত ছিল যে মেয়েটির দিকে তাকানোর সুযোগই হয়নি তার। আর অন্যদিকে ইস্পিতা কোথায় ধন্যবাদ পাবে তা না হয়েও উল্টো এত জারি খেয়ে সেই কবে চোখ নাক লাল করে ফেলেছে কেঁদে। যাই হোক, এমন বিপদে পড়ে প্রতিবারই শিক্ষা হয় আমার। তবে একটা কথা বলে রাখি, ন্যাকামো করা মেয়েগুলোকে আমি প্রচণ্ড ঘৃণা। এইটুকু বলে আটকে গেল না
বৃষ্টিতে ভেজা মেয়েটিকে দেখে। এতক্ষণের টানাটানিতে তার হিজাব তো খুলে গিয়েছে, তার উপর একেবারে অগোছালো আছে, চুলগুলো গোলাপি হয়ে আছে, নাক ঠোঁটগুলো অস্থিরভাবে নিচে এদিক ওদিক ঘুরছে। ওই মুহূর্তে না বের মনে হয়েছিল সে পৃথিবীর সবচেয়ে সরল সুন্দর মেয়েটিকে দেখছে, যে কিনা দোষ না করে দোষীর মতো দাঁড়িয়ে আছে। না বের চেহারায় কখন যে বিরক্তির ভাব গিয়ে সুন্দর হাসি ফুটে উঠেছে সে নিজেও জানে না। ইস্পিতে মাথা তুলে দেখলো একটা যুবক তার দিকে চেয়ে আছে। বৃষ্টির কারণে অবশ্য সব ঝাপসা দেখাচ্ছে কেমন। সে আর না দাঁড়িয়ে বলল, যাচ্ছি আমি, বলেই সেদিনের মতো দৌড়ে পালিয়েছিল ইস্পিতা। তবে সে জানতো না তার কলেজের আইডি কার্ড ওখানেই পড়ে গিয়েছে। অন্যদিকে আজ ইলিয়ার খাওয়া গলা দিয়ে নামছে না, নামবেই বা কী করে। এই 5-6 দিনেও যা একটু সবার সাথে মিশতে চলেছিল, ভালো লাগছিল সব, যদিও কয়েকবার কটু কথা শুনেছে নিজের নামে, কখনো সামনাসামনি কখনো বা আড়াল থেকে। আজ সকালে ব্রেকফাস্টে শুনেছে বেনিয়ামিন ঘরে ফিরবে। তখন থেকেই ইলিয়ার মনে মোচড় দিয়ে উঠছে বারবার। কখনো কখনো সে নিজেও বুঝতে পারছে না পেটে মোচড় দিচ্ছে না কি মনে। আচ্ছা, কেমন হবে উনি? আমার সাথে কি মিশবে, নাকি আদা জল খেয়ে লাগবে? আমরা প্রথম কি কথা বলবো? এসব ভাবতে ভাবতে ইলিয়া চোখ পড়ল জানালার বাইরে। কি সুন্দর সন্ধ্যা! আকাশ অন্ধকার হয়ে এলেও সূর্যের লালিমা এখনও ছেয়ে আছে, সাথে টিম টিম করে জ্বলছে তারাগুলো। এই দৃশ্য দেখে ইলিয়ার মুখ থেকে বেরিয়ে এলো, পৃথিবীতে যত বৃক্ষ আছে সবই যদি কলম হয় এবং সমুদ্রের সাথেও 7 সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, তবুও তার বাক্যগুলো লিখে শেষ করা যাবে না। নিশ্চয় আল্লাহ পরমান্তশালী পরমায়। এত সুন্দর কেন এই আয়াতটা? পরের দিন সকালবেলায় মিসেস জেসমিন তর্ক করছেন মুকাররমের সাথে। আপনি যাই বলুন না কেন, ওরা এখানে থাকতে পারবে না। কড়া সুরে বললেন মুকাররম। জেসমিন, ভুলে যেও না এটা আমার ঘর, আর আমি এখনো বেঁচে আছি। তাছাড়া বেনিয়ামিন আমার সন্তান, ওর ততটাই অধিকার আছে এই ঘরে যতটা তোমার আর তোমার সন্তানদের আছে। কিন্তু ওই মেয়েটা এই ঘরের যোগ্য নয়। কোথাকার কোন গরিব ঘরের মেয়েকে তুলে এনেছেন এখানে? ওর কি আমাদের সাথে কিছু মিলে? আমি নিশ্চিত বেনিয়ামিন এরও ওকে পছন্দ হবে না। দেখো জেসমিন, আমি ভালো করেই জানি বেনিয়ামিন তোমাকে অনেক মান্য করে, তোমাকে সে প্রথম থেকেই মায়ের জায়গা দিয়েছে। কিন্তু তুমি? তাচ্ছিল্যের সুরে হেসে বললেন মুকাররম। তুমি তাকে আজ অবধি কেবল ব্যবহার করেছো মা সেজে। মিসেস জেসমিন মুখ ফিরিয়ে নিয়ে বললেন, কাকে কিভাবে রাখতে হবে আমার জানা আছে, আর ওই ছোট লোক মেয়েটার ব্যবস্থা আমি নিজেই করব। বেনিয়ামিন আসুক তারপর। মুকাররম বলল, অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। এখনো সময় আছে, ফিরে এসো জেসমিন, না হয় প্যারা কেবল আফসোসই করবে। ইলিয়া অনেকক্ষণ রুমে ফাইসারি করছে। নাস্তা শেষ করে সেই কয়েক ঘন্টা ধরেই রুমে বসে আছে, ভাবছে এই বাড়ির পিছনে একটা সুন্দর ঘর দেখেছিল, কিন্তু সেদিন যাওয়া হয়নি। ঘরটা তাকে বেশ আকর্ষণ করছিল। কি সুন্দর গাছে ঘেরা একটা কাঠের ঘর, আর সে যাবেই। ইলিয়া যেই ভাবনা সেই কাজ। চলে গেল নিচে, বাড়ির পেছন দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল সেই কাঠের ঘরটাতে। যদিও সেদিন দরজা লক করা ছিল, কিন্তু আজ দরজাটা খোলা তা দূর থেকেই বোঝা যাচ্ছে। কারণ ঘরে এভাবে অনুমতি ছাড়া ঢুকতে নেই, কিন্তু ঘরটাতে আমি না ঢুকে পারছি না, দুঃখিত ঘরের মালিক, বলে ইলিয়া ঘরটা দেখতে শুরু করলো। ছোট ছোট সবুজ প্ল্যান্ট তাকে তাকে সাজানো পুরো ঘর জুড়ে। দেখে মনে হচ্ছে এই ঘরের মালিক গাছ নিয়ে বেশ শৌখিন, অথচ সেখানে ইলিয়া আমজাম কাঁঠাল ছাড়া তেমন কোনো গাছই চিনে না। দেওয়ালে লাগানো আছে ছোট ছোট পরিবাতি, টিম টিম করে জ্বলছে আর প্রাণবন্ত করে তুলছে ঘরের পরিবেশটাকে। সামনে বসার দুটো বেতের চেয়ার আছে, পাশে একটা ছোট বুক সেলফ একেবারে গোছানো। চেয়ারের সামনে রাখা ছোট টেবিল, হাতে বই পড়ে আছে, তার সাথে খাতা কলম। সামনের দেওয়ালে একটা পিচবোর্ডে ক্যালেন্ডারের মতো ফেস লাগানো, তাতে কি যেন লিখে আছে। ইলিয়া আরেকটু সামনে গিয়ে পড়তে লাগলো। মানুষকে কষ্ট দেওয়ার জন্য হাতে পায়ে কিংবা মুখে আঘাত করতে হয় না, অনেক ক্ষেত্রে ব্যক্তির চুপ থাকাই যথেষ্ট। প্রবাল, কথা তো ঠিক। আমি তো এমন কষ্ট বহুবার পেয়েছি, আবার এর থেকে বহুবার
দিয়েছিল। নিচে তাকারে ফেলে রাখা মার্কারটা হাতে তুলে নিয়ে ইলিয়া লিখে দিল, তুমি কি দেখো না যে আল্লাহ রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে রাত্রিতে প্রবিষ্ট করেন। তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন প্রত্যেকেই নির্দিষ্টকাল পর্যন্ত পরিভ্রমণ করে। তুমি কি আরও দেখো না যে তোমরা যা করো আল্লাহ তার খবর রাখেন। ইলিয়া মনে হলো তাকে এখন ফিরতে হবে। একে তো কাউকে ভুলে আসা হয়নি, তার উপর আজ ওই লোক একজনের আসার কথা। এমন পরিস্থিতিতে যদি আমায় খুঁজে না পায়, নিশ্চিত ভেবে নেবে পালিয়েছি আমি। এত সুন্দর পরিবেশ থেকে যদিও যেতে ইচ্ছে হচ্ছে না। থাক না, যতই ধানাল কোঠা, মন তো খুঁজে মনের কথা। কবিতার কি শ্রী রে বাবা, কেউ শুনলেই বমি করবে। সিলেট। অন্যদিকে ইস্পিতা ক্লাস শেষে বাসায় ফিরছিল, কিন্তু পথের অর্ধেকটা যেতে দেখলো থামিয়ে রাখা কারে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নায়াব। এক দীর্ঘ 6 মাস নায়াবকে ইস্পিতা একবারের জন্য চোখ তুলে দেখেনি, তবে কেন যেন তার উপস্থিতি টের পায়। শেষবার দেখেছিল সেই প্রথমবার, যখন ঘটনার প্রায় সপ্তাহখানেক পর কলেজের সামনে দাঁড়িয়েছিল নায়াব। ইস্পিতার আইডি কার্ড ফেরত দিতে এসেছিল, কিন্তু 2 দিন ধরে ইস্পিতার সামনে দাঁড়িয়ে থেকেও ইস্পিতার দেখা মিলল না। শেষমেশ একেবারে কলেজের ভিতর গিয়ে অফিসে জানালো, যেহেতু তার আইডিতে নাম রোল ছিল তাই খুঁজে পেতে অসুবিধা হয়নি। ইস্পিতাকে ডেকে তার হাতেই দিয়েছে কার্ডটা, কিন্তু ইস্পিতার মনে ছিল না নাবকে, কিংবা চিনতেও পারেনি। আর নাব সেদিন কার্ড ফেরত দিয়ে ফিসফিস করে চোখে চোখ রেখে বলেছিল, ঝিলের বুকে পদ্মরাগ, তুমি অমূল্য। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নাব চলে গিয়েছিল। ইস্পিতা সারা রাত ভেবেছিল কে এই ছেলে, আর তাকে পদ্মরাগ বলার কারণটা কি। পদ্মরাগ বলার কারণটা আজ অবধি খুঁজে না পেলেও সব অঙ্ক মিলিয়ে ছেলেটা কে তা বুঝতে পেরেছে, আর সে সেদিন থেকে নাবকে চিনে। তবে আজকের মতো কখনো বাসায় ফেরার পথে নাবকে দেখেনি। প্রতি মাসে নাব 1-2 বার দেখা দেয়। ইস্পিতার ধারণা হয়তোবা সে লোকাল কেউ না, বাইরে থেকে আসে। ইলিয়ার বেশ নার্ভাস লাগছে। তার হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে উপরের একটা রুমে যেতে বলেছে দাদি, মানে সায়রা বেগম। ইলিয়ার প্রশ্ন ছিল কার জন্য চা, উত্তরে বলেছিল বেনিয়ামিনের জন্য। ইলিয়ার তখন থেকে কাঁপাকাঁপি শুরু। তার মনে, জনাব চলে এসেছেন, খুব ভালো কথা, চলে এসেছেন, কিন্তু চাটা আমারই কেন দিতে হবে? দরজা খুলতে ইলিয়াস চোখে পড়ল বড়সড় একটা রুম, বেশ ভালোই সজ্জিত, তবে কাউকে দেখতে পেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সামনের একটা টেবিলে চায়ের কাপটা রেখেই চলে যাচ্ছিল ইলিয়া। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে টাওয়ালে মুখ মুছতে মুছতে খুব জোরালো কণ্ঠে কেউ বলল, বাহ, ছায়া নিছিস, খুব ভালো, এখন এটার প্রয়োজন ছিল। পেছনে না তাকিয়ে টাওয়ালটা ছুঁড়ে মারল ইলিয়ার দিকে, নে ধর, এইদিকে আয়, মাথাটা মুছে দে। কথাগুলো বলতে বলতে যুবকটি সোজা গিয়ে বসে পড়ল টেবিলের, আর হাতে কাপ নিয়ে ছায়ে চুমুক দিতে লাগলো। একবারও দেখলো না পেছনে কে দাঁড়িয়ে আছে টাওয়াল নিয়ে। এতক্ষণ যাবৎ ইলিয়া হা হয়ে তাকিয়ে দাঁড়িয়ে আছে টাওয়াল হাতে। উনি কি সেই প্রথম দিনেই এমন ব্যবহার? যুবক আবার বলে উঠল উঁচু স্বরে, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? হাতটা না ভীষণ ব্যথা করছে, কাছে আয়। ইলিয়া মনে মনে হাজারো কথা বলে যাচ্ছিল, তার মাঝে কাছে আয় কথাটা যেন 2 বার রিপিট হলো। ইলিয়া পেছন থেকে ভয়ে ভয়ে গিয়ে চুলের ওপর তাওয়াল পেলে মুছতে লাগলো। সে আবার বলল, কিরে, এত আস্তে মুছছিস কেন? ভালো করে দে। ঘাড় বেয়ে লম্বা চুল, গায়ে হাতা কাটা সাদা গেঞ্জি আর কালো জিন্স প্যান্টে বসে আছে যুবকটি, আর একটু পর পর জারি দিচ্ছে ইলিয়াকে। কি আশ্চর্য, মেয়েদের মতো হয়ে গেছিস নাকি আজ? পেছনে খপ করে হাতটা ধরতে চমকে গেল দুজনে। বেনিয়ামিন ছেলে পেছনে ফিরতে দেখে একটা মেয়ে দ্রুত দাঁড়িয়ে গিয়ে বলে, কে তুমি? রাজু কোথায়? ইলিয়া কাঁপা কণ্ঠে বলল, রাজুকে? আবার প্রশ্ন করলো, তুমি কে? আমি ইলিয়া। আর আপনি কি বেনিয়ামিন? বেনিয়ামিন বিশেষভাবে তাকিয়েছে, বোঝাই যাচ্ছে না সে কি ভাবছে। মনে পড়ল ঘরে আসতে তার মায়ের বলা কথাগুলো। বেনিয়ামিনকে লক্ষ্য করে ইলিয়া জানালার পাশে দাঁড়িয়ে গাছের ডালি থেকে চিকন একটা পাতাযুক্ত অংশ ভেঙে নিল। একই জায়গায় দাঁড়িয়ে পাতা ছিঁড়ছিল, তবে মন অন্যদিকে। বেনিয়ামিন অস্বস্তিজনক পরিস্থিতি এড়িয়ে নিজের ক্লোজেট খুলে একটা ধূসর রঙা শার্ট পরিধান করছে। চিপচিপে লম্বা মেহেদি শরীরে বেশ ভালো মানিয়েছে শার্টটা। আয়নার সামনে এসে নিজের ঘন চুলগুলো পরিপাটি করছে, মুখে সাইজ করা চাপ দাড়ি। হঠাৎ ইলিয়ার দিকে তাকাতে গণব্রুজ আর তীক্ষ্ণ ছানি অন্তর ভেদ করে গেল। ইলিয়া থতমত খেয়ে আবার জানালার বাইরে তাকালো। গম্ভীর মুখে রাজুকে ডেকে ঘরে থেকে বের হয়ে গেল। ইলিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে হাতের ঢালিটা বাইরে ফেলে দিল
এত দেখে সম্পূর্ণ আমার কল্পনার বিপরীত। যাকে এতদিন আদো আদো কল্পনায় দেখেছি সে তো একই ব্যক্তি মনে হচ্ছে না। দরজার দিকে যাচ্ছিল তখনই আবার বেনিয়ামিন ফিরে এলো। ইলিয়া থমকে গেল, যেন নিঃশ্বাস নিতেও গন্ডগোল বাঁধবে এমন এক পরিস্থিতি। বেনিয়ামিন ব্রুকুটি করে ফাঁস কাটিয়ে ভেতরে চলে গেল। ইলিয়া দীর্ঘশ্বাস ফেলে শান্ত হলো। বেশ গরম লাগছে তার। কি একটা অবস্থা! এই রুম থেকে বের হতে পারলেই যেন ভালো হতো। বেনিয়ামিন টেবিলে বসে কিছু একটা লেখালেখি করছে। মূলত তার মন অন্য কিছু ভাবতে ব্যস্ত। একই ঘরে ইলিয়াও আছে। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছে। যদিও তার বেশ ভয় করছে, কিন্তু কিছু করার নেই। এখন থেকে তার এই ঘরেই থাকতে হবে। বেনিয়ামিন ভাবছে, মেয়েটি কি এখন থেকে আমার ঘরেই থাকবে? কি অসহ্যকর ব্যাপার! এখন তো নিজের ঘরেই কেমন অস্বস্তি লাগছে। অপ্রীতিকর বস্তু। মানুষ। বেনিয়ামিন তার জোয়াল কণ্ঠে গম্ভীরভাবে বলল, তুমি কি এখানেই বসে থাকবে? ইলিয়া পেছনে না তাকিয়ে বলল, বসলাম কই? বেনিয়ামিন আবার বিরক্তি নিয়ে বলল, মানে তোমার কি কোনো কাজ নেই? না, নেই। বেনিয়ামিন মিনমিন করে বলল, আজব তো, গেড়ে বসেছে দেখি, কি অস্বস্তিকর, আমিই চলে যাই। বেনিয়ামিন উঠে দাঁড়ালো আর চোখে পাশে একবার তাকিয়ে বের হয়ে গেল ঘর থেকে। ইলিয়া তাকে চলে যেতে দেখে বেশ স্বস্তি পেল। যাক, গেল। বাবার কথা রাখতে এখানে বসে আছি। না হয় কার ইচ্ছা হয় একটা আসামির সাথে গল্প করতে একই ঘরে। বেনিয়ামিন সিঁড়ি দিয়ে নেমে আশেপাশে না তাকিয়ে বাইরে যাচ্ছিল। তখনই পিছন থেকে জেসমিন ডাক দিল, কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার জেসমিনের কাছে গেল। জি মা, তেমন কোথাও না। তোমার বাবার দিকে তাকিয়ে বিয়ে তো করেছ, কিন্তু পালন করতে পারবে তো? মা, আমি আগেই বলেছি আমার দ্বারা কোনো নতুন সম্পর্কে গড়ে তোলা সম্ভব না। নিজের জীবনেরই কোনো বেনামিন থেমে গেল। জেসমিন বলে উঠল, জানি না তোমার বাবা কোত্থেকে তুলে এনেছে, উদ্দেশ্য কি তাও বলছেন না। তবে এই মেয়ে কোনোভাবেই তোমার যোগ্য নয়, এটা আমি নিশ্চিত। মেয়েটিও হয়তো কোনো কিছুর বিনিময়ে কিংবা আয়েশ করে জীবন কাটানোর জন্যই তোমাকে বিয়ে করেছে। তা না হলে কি এমন কাউকে? বেনিয়ামিন অল্পবাসী, তাই কথা না বাড়িয়ে বলল, আমি যাই এখন। কিছুটা খারাপ লাগলেও ব্যাপারটা বুঝতে দেয়নি সে জেসমিনকে যথেষ্ট সম্মান করে এবং মান্য করে, যদিও সে তার আপন মা নয়। তবে জেসমিন মন থেকে ভালো না বাসলেও তার দিয়ে সব কাজ ঠিকই করিয়ে নেয়। জেসমিন চাইতো না বেনিয়ামিন কখনো বিয়েই করুক। ইলিয়ার দিনগুলো যেন কারো মন জয় এর চেষ্টায় কেটে যাচ্ছে। সে কেউ একজন হলো তার বাবার শ্বশুর। সে চায় ইলিয়া যেন বেনিয়ামিনের সাথে সময় কাটায়। ইলিয়ার দেওয়া কিছুই বেনিয়ামিন গ্রহণ করে না। সকাল সন্ধ্যা চা নিয়ে ঘুরে, কিন্তু সে কখনো ছুঁয়েও দেখে না। ইলিয়া কিছু বলতে চাইলেও না শোনার ভান করে অন্যদিকে ফিরে থাকে। ইলিয়া কয়েকদিনে বহুবার চেষ্টা করেও বেনিয়ামিনের সাথে সহজ হতে পারেনি। উল্টো বারবার তার মন ভেঙেছে। মন খারাপের মধ্যে আজ সকালে রুমে ঢুকতে গিয়ে খুব জোরে ধাক্কা লাগে বেনিয়ামিনের সাথে। ওই মুহূর্তে বেনিয়ামিন তড়িঘড়ি করে বেরিয়ে পড়ছিল, হাতের ঘড়িটা পড়তে পড়তে। এত জোরে ধাক্কাটা লাগলো ইলিয়া টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়েই গেল। খুবই বিরক্তিকর চেহারা বানিয়ে বেনিয়ামিন তাকালো। উফ, এই মেয়ে, তুমি কি? একটু থেমে সে নিজেকে সামলে নিয়ে বলল, আমি বাসায় থাকাকালীন পরের বার আমার ঘরে আসা যাওয়া করবে না, আর যদি একান্ত করতেই হয় আমার থেকে দূরে থাকবে। ইলিয়া ফ্লোরে বসেই রইল আর বেনিয়ামিন চলে গেল। চোখের পানি যেন ভাত মানছে না। আজ আর কিছুতে ইলিয়ার মন ভালো হচ্ছে না। তাই সে বাড়ির বাইরে গাছে ভরা ঘরটাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আজ ঘরটার সামনে বারান্দায় ঝুলে থাকা ফুলগুলো দেখে ইলিয়ার মন ভালো হয়ে গেল। কি সুন্দর ছোট ছোট গোলাপি বেগুনি রাঙা ফুল ফুটেছে। ভেতরে ঢুকতেই খুব সুন্দর একটা গন্ধ নাকে এসে লাগলো। আসসালামু আলাইকুম। ঘরে ঢুকতেই সালাম দেওয়া ইলিয়ার অভ্যাস। কেউ আছেন? আজও কেউ নেই ঘরে। যাক, ভালোই হলো। ইলিয়া চুপচাপ বসে রইল চেয়ারে। ঘরের ভেতরের পরিবেশটা তাকে যথেষ্ট আরামদায়ক অনুভূতি দেয়। সবুজে চোখ জুড়ে যায় তার। হঠাৎ মনে পড়ল গতদিনের লেখাটার কথা। উঠে গিয়ে সেই দেওয়ালের পাশে দাঁড়ালো। ওই বোর্ড আজ ভিন্ন কিছু লেখা। আমি তো সর্বদা উড়ে বেড়াতে চাই ওই আকাশপানে, নীরবতাকে নিজের ঘর করে। তবে কি মিলবে শান্তি মনে? প্রবাল। ইলিয়া ভাবল, এই মানুষটা যেই হোক তবে বড্ড একা। তা না হলে এইভাবে শান্তি খুঁজে নাকি কেউ? হয়তোবা খুঁজে। অনেক সময় ভিড়ের মাঝেও আমরা একা থাকতে চাই। এটা অবশ্য জরুরি। নিজের জন্য কিছুটা সময় ব্যয় করতে দোষের কিছুই নেই।
দিন শেষে নিজে ভালো থাকলেই অন্যকে ভালো রাখা যায়। এত কথা বলছি কেন আমি? আচ্ছা, আমি ওকে কিছু লিখতে পারি? কি লিখবো আমি? গতদিনের লেখাগুলোও নেই, যদিও অত শিক্ষা দীক্ষা নেই আমার। আমি তো এই প্রবাল কী জিনিস তাও জানি না। যাই হোক, এসেছি যখন কিছুতে লিখে যাব। কি লিখবো? পেয়েছি। তুমি কি দেখো না যে আল্লাহ মেঘমালাকে সঞ্চায়িত করেন, অতঃপর তাকে পুঞ্জীবিত করেন, অতঃপর তাকে স্তরে স্তরে রাখেন, অতঃপর তুমি দেখো যে তার মধ্য থেকে বাড়ি দ্বারা নির্গত হয়। তিনি আকাশ স্থিতি শিলাবস্তু থেকে বিশাল বর্ষণ করেন এবং তা দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন এবং যার কাছে থেকে ইচ্ছা তা অন্যদিকে ফিরিয়ে দেন, আর বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি যেন বিলীন করে দিতে চায়। সিলেট। স্মিতা কেমন যেন লাগছে। বেশ কয়েকদিন ধরে কলেজে যায়নি। মামিকে বলছে ক্লাস নেই, কিন্তু সত্যটা সেই জানে। সেদিন ফেরার পথে নাব তার হাতে একটা বাক্স দিয়েছিল, তবে মুখে কিছু বলেনি। স্মিতা কোনো কিছু না বলে চলে এসেছিল ধরে, এমনকি বাক্সটাও ফেলে এসেছিল, কিন্তু অন্তুর হাতে বাক্সটা আবার ঘরে চলে এসেছে। এখনো খুলে দেখেনি স্মিতা। রাতে অন্তুকে নিয়ে পড়তে বসেছে, যদিও পড়া মন থেকে দূরে কোথাও বেড়াতে গিয়েছে। স্মিতার ভাবনায় সেদগুটি। অন্তু বলল, আচ্ছা আপু, পশু পাখি জীব জন্তু ওদের কি কোনো ইবাদত আছে, নাকি ওদের কোনো মনই নেই? স্মিতা বলল, তুমি কি দেখো না যে নবমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা উভয়ে পক্ষীকুল, তাদের পাখা বিস্তার করতে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে। প্রত্যেকেই তার যোগ্য ইবাদত এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জানে। তারা যা করে আল্লাহ সেই বিষয়ে সম্যক জ্ঞান। বাহ, খুব চমৎকার আপু। আচ্ছা, ওই প্যাকেটটাতে কি আছে আপু? দেখো, আমাকে ফেলে কিন্তু খাবে না। বড় আপু আমাকে বেশি দেখতে পারত। আমার খুব মনে পড়ে আপুকে। অন্তু কিছুটা মন খারাপ করলে স্মিতার কাছে গিয়ে আদর করে বলল, হ্যাঁ আমারও। অন্তু ছোট মানুষ, সে ব্যবসা হয়তো প্যাকেটে খাবারের কিছু, কিন্তু কথাটা মনে পড়ে ঈশিতার। আবার দ্রুত বুক সিপ করছে। নাব দেখতে সুদর্শন। স্মিতার ধারণা মোতাবেক সে কোনো বড় ঘরের ছেলে। পোশাক আশাক এবং গাড়ি চালানোর ভঙ্গিতেই বোঝা যায়। হঠাৎ চিন্তা হলো বোনের জন্য। ইলিয়ার বিয়ের খবর শুনে মনে মনে খুব কষ্ট পেয়েছিল। তারা দুই ভাই বোন, যদিও তার মায়ের এসব বিষয়ে কোনো ধ্যান নেই। স্মিতা ব্যবসা, আজ তার বাবা বেঁচে থাকলেও হয়তো এমন হতো না। তার মায়েরও চিকিৎসা চালাতে হবে দেখেই হয়তো ইলিয়ার বিয়ের পেছনে বড় কোনো কারণ আছে। পরিস্থিতি স্মিতার কিছুই করার নেই। লাল প্যাকেটে মোড়ানো বাক্সটা খুলবে কি খুলবে না ধন্দে আছে স্মিতা। এমন সময় ডাক পড়লো তার মামা হাবিবুলের। চেঁচিয়ে স্মিতার মামিকে বাসার বাইরে ডাকছে। স্মিতা দুয়ারে দাঁড়াতেই দেখে বাইরে আরও একজন দাঁড়িয়ে আছে। তার মামার কারণে মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু একটু পর সরতে নাফকে দেখে। স্মিতা অনেকটা লুকোনোর মতো করেই পিঠে ঠাকালো, দরজা আড়াল করে। বুকে মুসুর দিয়ে উঠল, একি এই ছেলে শেষমেশ বাসায় ছেলে এলে কি করে? এখন কি হবে? তাছাড়া মামাই এভাবে ডাকছেন কেন? কয়েক মুহূর্তে স্মিতা হাজারো প্রশ্ন করে ফেলল নিজেকে। ছেলেটা এভাবে ঘরে ছেলে এলো কেন? মামাকে কি কিছু বলেছে? মনে মনে কথাগুলো ভেবে ঢোক গিলল স্মিতা। অপরদিকে ভয়বিহীন দাঁড়িয়ে আছে নওয়াব। হাবিবুল বলল, ইনি আমার বিশেষ অতিথি, কিছুদিন থাকবে আমাদের বাসায়। ওনার জন্য কোনো কিছুতে কমতি না হয়। এবার একগাল হেসে হাবিবুল নাবকে ভেতরে আসতে বললেন। আর ভাবসাব দেখে মনে হচ্ছে সে নাবকে এমনভাবে হুজুর করছেন যেন নাবকে সন্তুষ্ট করতে পারলেই কিছু একটা হাসিল হয়। স্মিতা আর তার মামি একে অপরের দিকে দুবার তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল নাস্তার ব্যবস্থা করতে। বাসায় অন্তু, কাকন আর টগর আছে। তিনজনেই অনেকটা কাছাকাছি বয়সের। কাকন এবং টগর ইলিয়ার মামাতো ভাই, 14-12 বছর, আর অন্তুর 10 বছরের। স্মিতা দোলনার 3টি কক্ষের একটি কক্ষ নাবের জন্য গুটিয়ে নিয়ে গেছে। নিজের ঘরে গিয়ে মনে পড়ল চুলের ক্লিপটা ওখানেই ফেলে চলে এসেছে। ওটা নিতে যাবে কি যাবে না অনেকটা দুটানাতে ভুগছে সে। উপরে গিয়ে আবার রুকি দিল রুমে নাব আছে কিনা। না, নাবকে দেখা যাচ্ছে না। এই সুযোগ ওটা নিয়ে আসার। স্মিতা টেবিলে রেখেছিল ক্লিপ, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। মুখে আঙ্গুল রেখে বেশ চিন্তিত ভঙ্গিতে খুঁজছিল। হঠাৎ ইন্দ্রিয় নির্দেশ করছে কেউ হয়তো তাকিয়ে আছে। স্মিতা আশেপাশে না তাকিয়ে সোজা দরজার দিকে চলে যাচ্ছিল। সে কি আর যাওয়া যায়? নাব ছট করে ওড়না ধরে ফেললো। স্মিতা ঘুমটা টেনে বলল, কি করছেন প্লিজ, কেউ এসে যাবে, ছাড়ুন। নাব কেন যেন জোরে হেসে দিল। স্মিতা চোখ বড় করে বিস্ময় নিয়ে তাকালো। জিজ্ঞেস করতে ইচ্ছে করেও করল না, শুধু নিজের ওড়না ছাড়ানোর চেষ্টা করছে।
না, ওর কথা না বলার ব্যাপারটাতে বেশ আনন্দ পাচ্ছে। এমনভাবে বললেন যেন আমি তোমার প্রেমিক। নট ব্যাড, তুমি চাইলে প্রেমিকও হতে পারি। ইস্পিতা আশ্চর্য হয়ে বলে উঠল, প্রেমিক? ও মানে? না, মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি তো ভেবেছি তোমাকে সোজা আমাদের বাসায় নিয়ে যাব, তারপর না হয় প্রেম ভালোবাসা। থামুন প্লিজ, এসব বলা শোনান দুটোই প্রাপ। ইস্পিতা এক জটকা ওড়না ছাড়িয়ে দৌড়ে পালালো। না, তার কথা শুনতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল। সেই সুযোগে ওই মেয়েটি পালালো। নিজ হাতে ইস্পিতার ক্লিপটা দেখে চুমু খেলে। ইলিয়ার খুব বিরক্ত লাগছে। বাগান ঘরে গিয়ে বসে আছে সে। আজ আরও সুন্দর লাগছে ঘরটা। নতুন নতুন কিছু ফুলের টপও সংযোগ হয়েছে। ইলিয়ার মন খারাপ। সকালে সবার জন্য শখ করে পরোটা চা বানিয়েছিল, কিন্তু তার শ্বশুর জনাব মোকাররম ছাড়া আর কেউ খায়নি। মিসেস জেসমিন তো বলেই দিয়েছেন তাদের ঘরে কেউ চা খায় না, আর কফি নিশ্চয়ই ইলিয়া বানাতে পারে না। ইলিয়া যাই করুক না কেন এই ঘরে কেউ উৎসাহ দেয় না। আর জনাব বেনিয়ামিন তো আছেন উটকো ঝামেলা। আজ পর্যন্ত যতবার চা নিয়ে গেছে ততবারই অপমান করেছে, কখনো চা পেলে কখনো পানি ঢেলে দিয়ে। একদিন তো চায়ের কাপের সাথে ইলিয়াকেও বের করে দিয়েছেন। যাই হোক, ইলিয়া সেই বোর্ডের দিকে তাকিয়ে চার জন্য একটা লেখা চোখে পড়ল। মানুষ নাকি হয় ভালোবাসে, না হয় দুনিয়াদারি করে। আমি তো ভালোবেসেছি, আবার দুনিয়াদারিও করেছি, তাই হয়তো দুটোই অসম্পূর্ণ রয়ে গেল। ইলিয়া কিছু একটা ভাবল, অতঃপর লিখল, আপনার পালনকর্তা সম্যক জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। ইলিয়ার মনটা ভালো হয়ে যায় এই বাগান ঘরে এলে। আজও হয়েছে। খানিক বাদে বেনিয়ামিন সেই ঘরে ঢুকলো, হাতে কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে। গায়ের শার্টটা খুলে পাশে রেখে গাছের জন্য পটিং করছে। এই ঘরটা বেনিয়ামিনের, মূলত ওর একাকী জীবন, তাই গাছদের নিয়ে সময় কাটাতে তার ভালো লাগে। গাছ ধোকা দেয় না, রাগ করে না, কষ্ট দেয় না। ঘণ্টাখানিক কাজ করার পর মনে হলো সুইচবোর্ডের লেখাগুলো পাল্টানো। কাছে গিয়ে বিড়বিড় করে পড়তে লাগলো, কে আসে এই ঘরে, আর এসব কী লেখে? কিছুই তো বুঝি না। আমার লেখার সাথে এর কি কোনো মিল আছে? যাই হোক, ঘরে যাব। উফ, ঘরটা এখন পর হয়ে গেছে। ইলিয়ার রান্নাঘরে দাঁড়িয়ে আছে এক প্রবীণ পরিচালিকা, রান্নাবান্না করছেন। কিছুদিন যাবৎ তার সাথে ইলিয়া সুযোগ পেলে গল্প করে আর রান্নাও শিখে। ইলিয়া সালেহা খালাকে বললেন, খালা, আপনি 7 বছর যাবৎ এখানে কাজ করেন, তাহলে মোটামুটি সবাইকে অনেকটা জানেন, তাই না? সালেহা কাঠি নাড়তে নাড়তে বলল, হ্যাঁ, অনেকটা। একটা কথা জিজ্ঞেস করি? সালেহা ইতস্তভাবে বলল, কোন বিষয়ে? বেনিয়াম কি খেতে পছন্দ করে? ও, বড় আব্বা? উনি তো খুব সাধারণ খাবার পছন্দ করে। বাড়ির অন্যরা বেশিরভাগ বিদেশি আইটেম রাখতে বলে, সেক্ষেত্রে বড় আব্বা দেশি খাবার খায়। রাজুকে বলে দেয় যেদিন যেটা খেতে চায়। ইলিয়া মনে মনে ভাবল, যাক, সে অন্তত দেশি খাবার পছন্দ করে আমার মতো। আচ্ছা খালা, মিঠির স্বামী কোথায়? সে কি দেশে থাকে? এই ঘরে একবারও দেখা হয়নি তার সাথে। হ্যাঁ, তবে উনি বাইরে এও থাকে, মাঝে মাঝে তার ঘরে রাত করে ফিরে, তাই হয়তো দেখেন নাই। ইলিয়া রাত করে রুমে ঢুকলো। ঘরে থাকা ডিভাইনে কাঁথা দিয়ে শুয়ে পড়ল। ঘরে উঁকি দিয়ে মনে হলো কেউ নেই। কত ভালো ছিল আগের দিনগুলো। 3 ভাই বোন মিলে টিনের চালে বৃষ্টির শব্দ শুনত। মা মুড়ি ভেজে পেঁয়াজ কাঁচামরিচ ফেরে বসিয়ে দিতেন তাদের। অন্তু বেশ ছোট ছিল, কথা বলতে না জানলেও বেশ কাড়াকাড়ি করে মুড়ি খেতে জানত। আজও বাইরে বৃষ্টি, এত সুন্দর রুমে থেকেও সেই আনন্দ পায় না যেটা তার টিনের ঘরে ছিল। বেনিয়াম ঘরে ঢুকছিল, তখনই মোকাররম গলা খাকারি দিয়ে ডাকলেন। রাতের বেলায় বাবার সামনে পড়ে গেল, বেশ ইতস্ত বোধ করছে সে। বেনিয়ামিন, এত রাত অবধি কোথায় ছিলে? মানে বাগান ঘরে ছিলাম। এতটা সময় কখন পার হয়ে গেছে বুঝতে পারিনি। তোমার তৈরি করা প্রজেক্টটা প্রায় এপ্রুভ হয়ে গেছে, চাইলে কাল থেকে কাজে লেগে পড়ুন। এতদিন তোমার অবর্তমানে মামা দেখাশোনা করেছে। আমি চাই কাজটা তোমাকে দ্রুত হ্যান্ডওভার করতে। বাবা, জাওয়াতকে দিলে ভালো হতো না? আমার না জানি কখন বিল ক্যান্সেল হয়ে যায়। মোকাররম বিদ্রুপে সুরে হেসে বলল, জাওয়াত যদি নিজেকে সামলাতে পারে তবেই তো বাকি কাজগুলো করবে, তাই না? বেনিয়ামে একবার বাবার দিকে তাকিয়ে আবার নিচে তাকালো। শোনো, আমার উপর কি ভরসা করো তুমি? নিজের চাইতেও বেশি বাবা। বেশ, নিজের ঘরে যাও। এভাবে এলোমেলে রাখতে নেই নিজের জিনিস। সময় থাকতেই গুছিয়ে নাও। বেনিয়ামিন নিজের রুমে ঢুকে দেখলো ইলিয়া বেশ ঘুমে আচ্ছন্ন। ভেজা শার্ট ফাল্টে ওয়াশরুমে চলে গেল।
একটু পর সাদা টি শার্ট পরে আতশোয়া হয়ে বিছানায় বসলো সে। মাথায় একটা কথা ঘুরছে, তার বাবা কি অগোছালো বলতে মেয়েটাকে বুঝিয়েছে, কারণ সে তো অগোছালো পছন্দ করে না, কিংবা রাখতেও পারে না। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করুন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। যদি পরবর্তী পার্ট চান তাহলে সেক্ষেত্রেও কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।